ট্রান্সফার উইন্ডো তো প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ, আর কয়েক ঘন্টার ব্যাপার। কিন্তু এই ট্রান্সফার উইন্ডো, যদি এবারে ট্রান্সফার উইন্ডো সেই ব্যাপারটা আমি জানি না কেন খুঁজে পাচ্ছি না। মানে ইভান টনি চলে গেল সৌদি আরব, ভিক্টর ওসিমেনের ব্যাপারটা এখনো কি হবে কেউ বুঝতে পারছে না, জর্ডান স্যানচোর ভবিষ্যৎ ঝুলে আছে। তো অনেক কিছু এরকম ঘটনা এখনো ঘটবে, অনেক কিছু ঘটনাই ঘটবে। বাট এর মাঝখানে আবার অনেক ঘটনা ঘটে গেল, যেমন চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ড্র হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের এর নতুন ফরম্যাটটা এতটাই একটা বড় ফরম্যাট, আর যতক্ষণ না প্রথম সিজন খেলা হচ্ছে এটা কতটা ভালো কতটা খারাপ এখন অব্দি যেটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, কারণ 8টা আলাদা আলাদা অপোনেন্ট, প্রত্যেকটা টিমের 8টা আলাদা আলাদা অপোনেন্ট, 4টে হোমে 4টে অ্যাওয়েতে। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। নকআউট স্টেজটা অন্যভাবে, তো অনেক কিছু এখানে হবে। তো সেটা যতক্ষণ না সিজন শুরু হচ্ছে বোঝা যাবে না, কিন্তু প্রিভিউ করতে এবারে সাহস পেলাম না, কারণ সব গুলিয়ে যাচ্ছে, কে কার এগেনস্টে খেলবে, কি খেলবে, বড় টিমগুলো সব গুলিয়ে যাচ্ছে, কোনো গ্রুপ নেই পার্টিকুলারলি। তো এটা কেমন একটা মানে সত্যি সব গুলিয়ে গেছে। বাট আরও যেটা গুলিয়ে গেছে, কালকে রিয়াল মাদ্রিদের যে খেলাটা দেখলাম, লাস পালমাসের এগেনস্টে যদি এই পারফরমেন্স হয়, তাহলে চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুলের এগেনস্টে কি করবে? ঠিক আছে, এখন কালকের ম্যাচটা দেখার পর যে জিনিসটা বুঝতে পারলাম যে মানে টিম গেম দিয়ে যে এই লেভেলের একটা আমার মনে হয় এমবাপ্পের যা মার্কেট ভ্যালু, টোটাল লাস পালমাস টিমটারই মনে হয় অত ভ্যালু নয়, শুধু এমবাপ্পের ভ্যালুর কথা বলছি। ঠিক আছে, তো কালকে সেখানে দেখুন 1-1 রেজাল্ট হয়েছে, এখনো কিন্তু মাদ্রিদ ম্যাচ হারেনি, কিন্তু কাল যে পারফরমেন্সটা দেখলাম, এবং তারপর অ্যানসেলোতি প্রেস কনফারেন্সে যেটা বলেছে যে অলমোস্ট অ্যালার্টিং সিচুয়েশন, অলমোস্ট অ্যালার্মিং সিচুয়েশন, একটা এমার্জেন্সি সিচুয়েশন, যেখানে ইমিডিয়েটলি রিয়াল মাদ্রিদকে খুঁজতে হবে ব্যালেন্স। কাল যে স্কোয়াডটা ছিল, এমবাপ্পে, ভিনিসিয়াস, ব্রাহিম দিয়াজ, যেটা এতদিন বলা হচ্ছিল যে রদ্রিগো থাকলে নাকি ব্যালেন্স ঠিকঠাক হবে না, উল্টে আমার যেটা মনে হলো রদ্রিগোই ঠিকঠাকভাবে কাজ করছিল অন্যান্য ম্যাচে, কাল যেটা সম্ভব হয়নি ব্রাহিম দিয়াজের। মডরিচকে আমি লাস্ট কবে আই থিঙ্ক রিয়াল মাদ্রিদে সাইন করার পর ফার্স্ট সিজন, ওই সিজনের পর মডরিচকে এতটা খারাপ খেলতে আমি দেখলাম। তার সঙ্গে পুরো টিমটাই, মানে কালকে ওই যে এক গোলের ড্রটা হয়েছে, এটা সম্পূর্ণ লাকি একটা হ্যান্ডবলের জন্য, যদিও জেনুইন হ্যান্ডবল, পেনাল্টিটা নিয়ে কোনো দ্বিধা নেই, অনেকে বলছে ভার, বাট ওটা হ্যান্ডবল, রেফারি দেখা মাত্রই দিয়ে দিয়েছিল। তো ওইখান থেকে লাকি 1-1 গোলটা না হলে কালকে রিয়াল মাদ্রিদ অলমোস্ট একটা হিউমিলিয়েটিং, এটা একটা ম্যাচ ছিল। স্কোর দেখে হয়তো বোঝা যাবে না, স্ট্যাটস দেখে বোঝা যাবে না, বাট যেভাবে খেলাটা হয়েছে, যেভাবে ওই লাস পালমাসের কালকে 11 জন মাদ্রিদকে রীতিমতো দাঁড় করিয়ে ফুটবলিং লেসন দিয়ে গেছে যে ভাই মাঠে বড় স্টার থাকলে হয় না, ইউ হ্যাভ টু প্লে ফুটবল, ইউ নিড টু প্লে ফুটবল, ইউ নিড টু প্লে দ্য টিম গেম, যেটা ভিনিসিয়াস, এমবাপে, ব্রাহিম দিয়াজ, মডরিচ, চুয়ামেনি, ভালভার্দে, এদের কারোর দ্বারা কালকে হয়ে ওঠেনি। আর আমি একটা ম্যাচেতে এত নেগেটিভ হচ্ছি না অবভিয়াসলি, বাট 3টে খারাপ ম্যাচ এখনো অবধি ঠিকঠাকভাবে দেখতে গেলে। আগের ম্যাচে যদিও 3-0 জিতেছে, বাট মাদ্রিদের লেভেল অনুযায়ী 3টে খারাপ ম্যাচ এখনো অবধি। সেই হিসাবে যদি বলা যায় তাহলে এতটা নেগেটিভ হওয়ার কি আছে, বাট আমার মনে হয় অবশ্যই এবার আছে, কারণ বেলিংহাম 1 মাসের মধ্যে ফিরে যাবে। একটা প্লেয়ারের অভাব, ক্রুজে চলে যাওয়া, আর তারপর এখন বেলিংহাম, ক্রুজে চলে যাওয়া যে মাদ্রিদের জন্য কতটা ডিফিকাল্ট হবে এই সিজনে, সেটা বারবার বোঝা যাচ্ছে। আর এটা ইন ফিউচার যদি না অ্যানসেলোত্তি মানে কি বলবো, যদি না অ্যানসেলোত্তি খুব তাড়াতাড়ি এই বিষয়টাকে ঠিক করে, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের এবছর, অলদো এটা মাদ্রিদ, বাট কালকের ম্যাচটা আরো বেশি করে দেখিয়ে দিল এই জিনিসটাই যে টনি ক্রুজ কেন এত ইম্পর্টেন্ট ছিল, আর কেন টনি ক্রুজের রিটায়ারমেন্টটা অ্যানসেলোত্তি চায়নি, কেন চায়নি। কিছুটা কামাভিঙ্গা, কিছুটা বেলিংহাম, কিছুটা 1-5% সলিউশন দিতে পারে, বাট তার বেশি দেওয়া সম্ভব নয়। টনি ক্রুজ
যেটা ক্যাসেমিরো একটা তার ইন্টারভিউতে বলেছিল যে টনি ক্রুজের ওপর ডিপেন্ড করে রিয়াল মাদ্রিদ কোন মোমেন্টামে ফুটবল খেলবে। এক্স্যাক্টলি তাই। আর লাস্ট সিজনের পর এই সিজনে আরো বেশি করে বোঝা যাচ্ছে, বলা হয় না দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝার মতো ব্যাপার। দেখুন, খুব স্বাভাবিক ব্যাপার যে ভালভার্দে ইজ নট ক্রুজের ধারে কাছের ম্যাটেরিয়ালও নয়। ভালভার্দে একটা আলাদা প্রোফাইল। মডরিচের একটা অফ ডে, ওটা নিয়ে আমি অতটা চিন্তিত নই, কিন্তু যেটা সব থেকে বেশি করে ভাবাচ্ছে সেটা হচ্ছে ভিনিসিয়াস এমবাপে কম্বিনেশন এখনো না তৈরি হওয়া। যদিও এটা বিশাল একটা লং প্রজেক্ট, অনেক লম্বা প্রজেক্ট, বাট স্টিল এখন এমন একটা জায়গায় ফুটবল চলে গেছে যেখানে প্রথম থেকেই একদম টান টান উত্তেজনার, প্রথম থেকেই একদম গায়ে গা লাগিয়ে লড়াই। সুতরাং ছোট টিম বলে কিছু হচ্ছে না আর না, বিকজ খেলাটা এতটাই ট্যাকটিক্যালি হয়ে গেছে। নাহলে এমবাপের মতো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, ভিনিসিয়াস জুনিয়রের মতো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কেন হচ্ছে না? কেন অপোনেন্ট টিম সেখানে একটা সেন্টার ফরওয়ার্ডের ওপর বা স্ট্রাইকারের ওপর তিনটে সেন্টার ব্যাক, দুটো সেন্টার ব্যাকের রাইট ব্যাক লেফট ব্যাককে চাপিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমরা আর কালকে লাস পালমাস যে টিম গেমটা খেলেছে, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। মানে একটা সময় আমি সত্যি বুঝতে পারছিলাম না যে হলুদ জার্সি পরে লাস পালমাস খেলছে নাকি প্রাইম ব্রাজিল খেলছে বা টপ বার্সেলোনা, মানে টপ টাইমের বার্সেলোনা খেলছে। এটা তো আমি মনে হচ্ছিল। আর এটা দেখে এটা বুঝতে পারছিলাম যে প্রাইম মোমেন্টে থাকা যে টিমগুলো, যেমন ধরুন সিটি, বার্সা, এখন অব্দি বার্সা প্রাইম নয়, বাট যে খেলাটা দেখছি, এদিক থেকে কিছুটা বলতে পারেন আর্সেনাল, লিভারপুল, যারা টিম গেমে অনেক বেশি এখন হ্যাবিচুয়েটেড, এইরকম টিমগুলোর সাথে যখন রিয়াল মাদ্রিদের এবারে যদি সামনাসামনি হয় চ্যাম্পিয়ন্স লিগে, কি হবে? অ্যাথলেটিকো মাদ্রিদ, বিকজ টিম গেম, দ্যাট হার্ড টিম গেম। তো কারণ এখনো অবধি কম্বিনেশনের কিচ্ছু বোঝা যাচ্ছে না। মাঝ মাঠে চুয়ামেনি ক্রিয়েট বল তৈরি করার চেষ্টা করছে খেলা, যেটা তার পার্ট নয়। ভিনিসিয়াস যখন ওপরে রান নিচ্ছে তখন তার যেটা মেন সমস্যা হচ্ছে ফুল ব্যাক কোনো ওভারল্যাপ করছে না লেফট দিকে, কারণ মেন্ডি অ্যাটাকিং ফুল ব্যাক নয়। আবার যখন সেকেন্ড হাফে দেখলাম, আমি প্লেয়ারটার নামটা ভুলে গেছি, যখন মেন্ডি জায়গাও নামলাম, নামটা একদম ভুলে গেছি, তখন ভিনিসিয়াস ট্র্যাক ব্যাক করছে না ডিফেন্সিভলি। রাইট ব্যাকের ক্ষেত্রে যদিও বা ব্রাহিম দিয়াজ হোক, রদ্রিগো হোক ট্র্যাক ব্যাক করে, তো কোথাও না কোথাও সেই কম্বিনেশন তৈরি হচ্ছে না। যেহেতু ভিনিসিয়াস ট্র্যাক ব্যাক করছে না, মিডফিল্ড থেকে বারবার চুয়ামেনিকে গিয়ে লেফট ব্যাকে জায়গাটাকে কভার আপ করতে হচ্ছে, কারণ মেন্ডি চেষ্টা করছিল ওভারল্যাপ নেওয়ার, কিন্তু মেন্ডি ট্যাকটিক্যালি বা টেকনিক্যালি সেই প্লেয়ারটাই নয় যে ওভারল্যাপ করে বক্সে ডিসাইসিভ বল বাড়াতে পারবে। মেন্ডি ওই ধরনের প্লেয়ারই নয়, হি ইজ এ ডিফেন্সিভ লেফট ব্যাক। তো সত্যি বলতে কনসার্নিং, কালকে দেখে যা মনে হলো একটু কনসার্নিং, এবার তো মনে হচ্ছে কনসার্নিং। কারণ বার্সেলোনার যা খেলা দেখলাম তাতে হ্যান্সি ফ্লিক কিন্তু অলরেডি ব্যাপারটা ধরে নিয়েছে যে কিভাবে টিমটাকে খেলাতে হবে। বাট কোথাও না কোথাও আমার মনে হয়, দেখুন জানি শেষমেশ এটা রিয়াল মাদ্রিদ, কোথা থেকে কি একটা পারফরমেন্স নিয়ে চলে আসবে সেটাও জানি, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে ম্যাচ বের করে দেওয়ার মতো টিমে ভর্তি প্লেয়ার সেটাও জানি, বাট লাস পালমাস কালকে কিন্তু রিয়াল মাদ্রিদকে দেখিয়ে দিয়ে গেল যে তোমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়। প্রত্যেকটা প্লেয়ার, আমি যেটা কালকে খেলায় দেখে বুঝলাম, প্রত্যেকটা প্লেয়ার না ইন্ডিভিজুয়ালি কিছু একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড করার চেষ্টা করছে, যেন মনে হচ্ছে কালকের হেডলাইনে যেন আমার নাম থাকে। এমবাপে মানে সিম্পল পাস কেউ খেলার চেষ্টা করছে না, ভিনিসিয়াস বারবার চেষ্টা করছে আউটফুটারে বল বাড়ানো, একটা আউটরিচার্স পাস বাড়াবো, সবাই দেখে বলবে বাবা বাবা, যেটা ক্রুজকে আমরা দেখে বলতাম, বাট ক্রুজের নর্মাল পাসগুলো ওরা হতো। তো যার যেটা এবিলিটি সে সেটা করুক, যে যেটা পারেন করে লাভ নেই। কাকে ব্লেম করার কি করার এসব তখন সবে সিজনের শুরু, বাট স্টিল নট লুকিং গুড ফর রিয়াল মাদ্রিদ, নট লুকিং গুড, যদি না খুব তাড়াতাড়ি অ্যানচেলত্তি এর তোড়টা বের করে ফেলে। সো এটাই এখন কাল প্রিমিয়ার লিগ গেম উইক 3, ইন্টারন্যাশনাল ব্রেকের আগে লাস্ট গেম উইক। পরশুদিন লিভারপুল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড। সো এগুলো নিয়ে কথা হবে কাল। আগে কালকে বাকি ম্যাচগুলো দেখি, কালকে দুটো ভালো ম্যাচ আছে। কালকে তার মধ্যে একটা ভালো ম্যাচ হচ্ছে, এবারে এই উইকে অনেকগুলো ভালো ম্যাচ আছে। নিউক্যাসল ভার্সেস টটেনহাম হটস্পার, ওদিকে ওয়েস্ট হ্যাম ভার্সেস ম্যানচেস্টার সিটি,
ম্যানচেস্টার সিটি ওয়েস্ট হ্যাম কি ভালো ম্যাচ হবে? আই ডোন্ট নো। এদিকে চেলসি ক্রিস্টাল প্যালেস, ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল অ্যাট ওল্ড ট্রাফোর্ড আই থিঙ্ক, হ্যাঁ তাই তো, হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল। আর ওদিকে আর্সেনালও খেলবে, কার সাথে খেলবে ভুলে গেছি, আমি খুব ভুলে যাচ্ছি আজকাল। যাই হোক, তো আজকে এইটুকুই। যা ভিডিও আবার হবে, কালকে কথা হবে। কালকে প্রিমিয়ার লিগ নিয়ে আমরা কথা বলবো। প্রিমিয়ার লিগের আগে ম্যাচগুলো দেখে নিন, দেন উই উইল টক অ্যাবাউট কি হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লিভারপুল ম্যাচে, সেটা নিয়ে কথা বলবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই গাইস, টেক কেয়ার।